আমাদের ইউটিউব চ্যানেল টেলস ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রতি বৃহস্পতিবার আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হই। আজকের গল্প সৌম্যদী পড়ালের লেখা ভৌতিক রাইড। সৌম্যদী পড়াল বর্তমানে একটি উচ্চ মাধ্যমিক স্কুলে রসায়নের শিক্ষকতায় রত। বই পড়া ও লেখালেখির স্বভাবটা ছোটবেলা থেকেই। প্রবন্ধ প্রতিযোগিতাতেও আছে বেশ কিছু পুরস্কার। কোচবিহারের বিভিন্ন পত্রিকার শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়েছে বেশ কিছু লেখাও। ভৌতিক রাইড গল্পটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রি পড়াকালীন শিলচর সংলগ্ন বিভিন্ন স্থানে বাইক রাইডের অভিজ্ঞতার সাথে নিজস্ব কল্পনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট। ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম গল্পের ঝুড়ি মিস্ট্রি স্টেশন, যেখানে ওনার লেখা বিভিন্ন গল্প অডিও আকারে প্রকাশিত হয়। ওনার সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। এর আগের অংশে আপনারা জেনেছেন উড়িষ্যায় জিওলজিস্ট হয়ে আসা সৈকত তার ফরেস্ট রেঞ্জার বন্ধু প্রকাশের কাছ থেকে মাছ ধরার আহ্বান পেয়ে সন্ধ্যাবেলাতেই তার রয়্যাল এনফিল্ড গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এই রাস্তায় থাকা উড়িষ্যার ভয়ঙ্করতম জঙ্গল সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হওয়ায় সে তা গুরুত্ব দেয় না। রাস্তায় তার এক সাধু বাবার সাথে দেখা হয়। সাধু বাবা তাকে আজকের তিথি কাল কৌশিকী অমাবস্যায় ওই দানবের জেগে ওঠা ব্যাপারে সাবধান করেন এবং সৈকতের কপালে রক্ষার চিহ্ন এঁকে দেন। আর কিছুক্ষণ পরেই সৈকতের গাড়িটি বন্ধ হয়ে যায়। তার থেকে মাত্র কয়েক মিটার দূরে সে যা দেখতে পায় তাই দেখে তার রক্ত জল হয়ে যায়। গাড়ির হেডলাইটের আলো সে স্পষ্ট দেখতে পায় 10-12 ফুটের লম্বা অমানসিক এক লোমশ প্রাণীকে, যার হিংস্র কলাকার রূপ, জ্বলন্ত ঘৃণাপূর্ণ ক্রূর নিষ্ঠুর চোখ দেখে সৈকতের ভাবনা শক্তি হারিয়ে যায়। এদিকে প্রকাশ সৈকতের থেকে বেরোনোর পূর্বেই তার কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারে সেই জঙ্গলের ভয়ানক দানবের কথা। সেই দানবের নিঃশেষতার পরিচয়ও তারা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যায়। আজকের গল্পের সূত্রধার আমি সময়তা এবং গল্প পাঠে রাহুল, মনীষ, অর্ঘ্য, অরিন্দম ও আমি সময়তা। প্রকাশের কথা শেষ না হতেই আরও একটু স্পষ্টভাবে সেই রক্ত জল করা গর্জনের শব্দও শোনা গেল। দেখ দেখ, ওটা আমাকে ধরে ফেলবে। খুব অস্বাভাবিক রকম জোরে দৌড়চ্ছে। বাঘ, সিংহ, চিতা, ভালুক নয়, এটা ফর শিওর। সৈকতের কথা শুনেই প্রকাশ দৌড়ে যায় গ্যারেজের দিকে। দ্রুত বের করলো তার বাইকটা। স্টার্ট দিতে যাবে এমন সময় কড়াত করে বাইক অ্যাক্সিডেন্টের মতো যান্ত্রিক সংঘর্ষের একটা তীব্র আওয়াজ হলো ফোনের অপর প্রান্তে। সাথে সাথেই কলটা কেটে গেল। প্রকাশের কপালে ঘাম জমা হয়। সৈকতকে বারবার ফোনে ট্রাই করতে থাকে সে। বেশ কয়েকবার নট রিচেবল বলার পর কল কানেক্ট। কি হলো সৈকত? প্রকাশ বেশ কয়েকবার প্রশ্নটা করার কিছুক্ষণ পর সৈকত ফিসফিস করে বলে উঠল, জন্তুটা আমার বাইকের পেছনে ধাক্কা মেরেছে। ঘাস ঝোপে পড়ায় খুব বেশি চোট পাইনি। আপাতত কয়েকটা বড় গাছের আড়ালে লুকিয়ে আছি, কিন্তু বেশিক্ষণ ওই রাক্ষসের নজর এড়িয়ে থাকতে পারবো না। তুই ওখানে চুপচাপ থাক, আমি আসছি কয়েক মিনিটে। বলেই বাইক দ্রুত বেগে চালু করে দেয় প্রকাশ। উদ্ভ্রান্ত মনকে শান্ত রাখার আপ্রাণ প্রচেষ্টা করতে থাকে প্রকাশ। ওর পালসার 5 মিনিটে কয়েক কিলোমিটার অতিক্রম করে ফেলে। মোবাইলের অপর প্রান্ত থেকে আরও কয়েকবার সেই জন্তুটার গর্জন শুনতে পেল ও। বাংলোতে শোনা সেই গোঙানিটার মতো। চেনা কোনো হিংস্র জন্তুর আওয়াজ একেবারেই নয় এটা। সৈকত কাঁপতে কাঁপতে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে চলেছে। এবার শুকনো পাতায় ভারী কিছুর পদক্ষেপের স্পষ্ট আওয়াজ পায় দুজনেই, এবং পর মুহূর্তেই গাছের ডালপালা ভাঙার আওয়াজের সাথে সাথেই ভেসে আসে আক্রান্ত সৈকতের চিৎকার। জন্তুটা আমার পা কামড়ে ধরে অনেকটা মাংস খুবলে নিয়েছে। প্যাক ও। সর্বাঙ্গ কাঁপতে থাকে প্রকাশের। ও আবার শুনতে পায় যন্ত্রণাকাতর সৈকতের আর্তনাদ, সেই ক্রুদ্ধ হিংস্র গর্জন। এবার আমার হাতে কামড় বসিয়েছে, ছিঁড়ে নেবে মনে হচ্ছে। ঘর ঘর করে ওঠে সৈকতের গলা। তারপর আবার গাছের ডাল ভাঙার শব্দ ও সৈকতের মরণপণ চিৎকারে সর্বাঙ্গ যেন অবশ হয়ে যায় প্রকাশের। হ্যালো করতে গিয়েও বোঝে এবার আর কোনো লাভ নেই।
জন্তুটার বজ্রনাদ ক্রমশ যেন বিকট উল্লাসে পরিণত হয়, আর সৈকতের মর্মভেদী আর্তনাদটা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসতে থাকে। অস্থিরভাবে কিছু ছিঁড়ে চিবিয়ে খাওয়ার বিকৃত জান্তবোধনী গ্রাস করে নেয় সেই সাময়িক স্তব্ধতা। প্রকাশ কিংকর্তব্য বিমূঢ়ের মতো স্থবির চিত্তে বাইক চালাতে থাকে। সদ্য ঘটে যাওয়া এক অঘটন দুঃস্বপ্নের মতো তার চোখের সামনে ভেসে ওঠে। প্রিয় বন্ধুর অপঘাতে ভয়ঙ্কর মৃত্যু মানসিকভাবে বিহ্বল করে দেয় তাকে। সব কিছুর জন্যে নিজেকে দায়ী করতে লাগলো প্রকাশ, সাথে চোয়ালও শক্ত করল। প্রাণ থাকতে এই পশুটাকে সে ছাড়বে না। সঙ্গে সঙ্গে এটাও মনে পড়ল যে সে তার দোনলা বন্দুকটা আনতে বেমালুম ভুলে গেছে। তবু ভোজালিটা তো আছে কোমরে, ওটা দিয়েই হবে। তবে জানোয়ারটা যে অতিকায় ও স্বভাবে হিংস্র, আক্রমণাত্মক এবং তার শারীরিক শক্তি ও ক্ষিপ্ততা খুব বেশি, সেটা সে বিলক্ষণ বুঝে গেছে। যাই হোক, এক পুত্রহারা মায়ের কান্না খুব অভিশাপের সামনে দাঁড়ানোর তুলনায় মৃত্যুভয় কিছুই না। এক্সিলেটারে অনেকটা চাপ প্রয়োগ করল প্রকাশ। দুর্গম ও গভীর অরণ্যের বুক চিরে বাইক ঝড়ের গতিতে এগিয়ে যায়। হঠাৎই সামনে সে দেখতে পায় এক দীর্ঘ কেশধারী বিশিষ্ট জটাধারী রক্তবসন এক বিরাটদেহী সন্ন্যাসীকে। তার ললাট সিঁদুর ভস্য চন্দন চর্চিত। ডান হাতের ত্রিশূল উঁচিয়ে উনি থামাতে চাইছেন প্রকাশকে। পালসারের ব্রেক কষতে বাধ্য হয় প্রকাশ, নাকি আপনা আপনি থেমে যায় ঠিক সে বুঝতে পারে না। সন্ন্যাসী এগিয়ে আসেন তার দিকে। রাতের আধারেও যেন তার শরীরে এক অদ্ভুত আভা। অজানা এক ফুলের অপূর্ব সুঘ্রাণে প্রাণ জুড়িয়ে যায় প্রকাশের। মাথার থেকে যেন একটা ভার নেমে যায় তার। মোবাইলের দিকে তর্জনী নির্দেশ করেন জ্ঞানদীপ্ত চোখের সেই সন্ন্যাসী। সঙ্গে সঙ্গে ভোজবাজির মতো ফোনটা বাইকের মোবাইল স্ট্যান্ড থেকে উড়ে গিয়ে জঙ্গলের গভীরে হারিয়ে যায়। সন্ন্যাসী এবার তর্জনী নির্দেশ করেন প্রকাশের কোমরের দিকে। হতবাক হয়ে সে আবিষ্কার করে তার ফোন তো জিন্সের পকেটেই আছে। দ্রুত সে মোবাইল বের করে, সুইচ অফ। তাহলে এতক্ষণ সৈকতের সাথে সে কিভাবে কথা বলছিল? দুপুরে ঘুমিয়ে মাথাটা ঝিম মেরে গেল না তো? সন্ন্যাসীর মৃদু ও গম্ভীর কণ্ঠে বেজে ওঠে এবার, বৈমানিক প্রেত জনিতে উৎপন্ন এক কাল কঞ্চিত রূঢ় পিশাচের মায়াজালে আবদ্ধ হয়েছিলি তুই। তোকে বলি দেবার জন্যই ওই মায়ার ফাঁদ পেতেছিল সে। তোর বন্ধু শক্তি ললাট বন্ধন দ্বারা সুরক্ষিত, চিন্তার কোনো কারণ নেই। স্বয়ং মহাশক্তি তাকে রক্ষা করবে। মনকে নিয়ন্ত্রণ, সংযত ও শান্ত করে তুই ঘরে ফিরে যা। সন্ন্যাসীর কণ্ঠে কি কোনো জাদু ছিল, নাকি ছিল তার বুদ্ধি প্রখর দুই চোখে? প্রকাশের মনে হচ্ছে সে যেন এক আধো ঘুমের ঘোরে জগতে ছিল, যেটা এখন কেটে যাচ্ছে আস্তে আস্তে। ফিরে আসছে চেতনা। সন্ন্যাসী গভীর অরণ্যের দিকে পা বাড়ালেন। असतमत्सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्यो मा अमृतगमय ओम शांति উদ্ধত কণ্ঠে উচ্চারণ করতে করতে তিনি জঙ্গলের গভীরে মিলিয়ে গেলেন। সময়িতের মতো ওনার গমন পথের দিকে চেয়ে রইল প্রকাশ। হঠাৎ ওর মনে আবার সৈকতকে নিয়ে অল্প দুশ্চিন্তা গ্রাস করল। এই অদ্ভুত অতিলৌকিক সন্ন্যাসীর কথা কতটা বিশ্বাসযোগ্য? মোবাইলে সে যা ঘটতে শুনেছিল সেটা অবশ্য বিশেষ কোনো যুক্তি দিয়েই খাড়া করা যাচ্ছে না। তবুও স্বচক্ষে একবার দেখে আসবে নাকি সে? দ্বিধাগ্রস্ত মনে প্রকাশ ঠিক করে নিল চক্ষুকর্ণের বিবাদভঞ্জন সে করেই ছাড়বে। এক রাশ ধুলো উড়িয়ে অরণ্যের গভীরে চলে গেল তার পালসার। প্রকাশের অজ্ঞাতে থেকে গেল এক বিচিত্র কাহিনী, যে কাহিনী ছড়িয়ে রয়েছে এই অঞ্চলের আদিস্থানীয় বাসিন্দাদের অনেকের মুখে। যে কাহিনী বাংলোর কেয়ারটেকার ঝুমরু মাঝে মাঝেই ভাগে ভাগে শুনিয়ে থাকে তার ছেলেকে। আজও শোনাচ্ছে সন্তানের আবদারে। তন্ময় হয় বাবার মুখে সেই কাহিনী শুনে চলেছে স্থানীয় স্কুলের 6ষ্ঠ শ্রেণীর স্টাড বয় শিবাশিস হেমব্রম। এই সময়টা ঊনবিংশ শতকের মাঝামাঝি। হ্যাঁ,
মহাবিদ্রোহের পরবর্তীকাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাততাড়ি গুটিয়ে নিচ্ছে ও ব্রিটিশরা ভারতে নব ও সংশোধিত রূপে রানী ভিক্টোরিয়ার শাসনের চাল বিস্তার করতে চাইছে। এমনই একটা সময়। তখন জঙ্গলের বিস্তারও এতটা ছিল না। বর্তমান অরণ্য থেকে কিছুটা দূরে গ্রামে এক বিশাল অট্টালিকায় বাস করতেন জমিদার বিরূপাক্ষদেব। এক বিস্তীর্ণ এলাকা ও অসংখ্য গ্রাম নিয়েছিল তার শাসন। বিরূপাক্ষদেব অত্যন্ত অত্যাচারী ও দুর্ধর্ষ জমিদার ছিলেন। বেশ বড় ছিল তার লেঠেল বাহিনী। কথিত আছে তিনি মহাবিদ্রোহের সময় ব্রিটিশদের সাহায্য করেছিলেন। ফলে লর্ড ক্যানিং এর আনুগত্যে তিনি সামন্ত রাজার ক্ষমতা লাভ করেন। তার অধীন গ্রামগুলিতে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে কিনা অন্তত একবার তার অন্তঃপুরে গেছে। বলা বাহুল্য, খাজনা আদায়ের ব্যাপারেও তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তার পরবর্তী অঞ্চলে শাসন ছিল জমিদার দেবনারায়ণ ভঞ্জের, যেটা এখন কেওনঝড় সংলগ্ন জায়গা। দেবনারায়ণ ছিলেন প্রজাবৎসল ও সুশাসক। দান ধ্যান, সৎ ও আধ্যাত্মিক কার্য ছিল তার প্রাত্যহিক নিয়ম। স্বাভাবিকভাবেই বিরূপাক্ষদেবের শাসনাধীন প্রজাদের অনেকেই দেবনারায়ণের অধীন গ্রামে স্থানান্তরিত হওয়ার জন্য গোপনে আর্জি জানাতেন ওনাকে। বিরূপাক্ষ স্বেচ্ছাচারিতা সম্পর্কে তিনি ওয়াকিবহাল থাকলেও সরাসরি সংঘাতে কখনই যেতে চাইতেন না, আর সেটা ছিল তার শান্তিপ্রিয় মানসিকতার জন্য। কিন্তু অনাচারী বিরূপাক্ষ চিরকালই ঈর্ষাকাতর ছিল দেবনারায়ণের প্রতি। বাংলায় তখন নীল বিদ্রোহের আগুন জ্বলছে। বিরূপাক্ষ দেবের অত্যাচারিত ও বিক্ষুব্ধ প্রজাদের একাংশ ঠিক করে তারা বাংলা বিদ্রোহী নেতাদের সাহায্য প্রার্থনা করবে। এদের নেতৃত্বে ছিল আমার প্রপিতামহ মেঘাই হেমব্রম। বাঁশবেড়িয়ায় আমাদের আত্মীয় ছিল। তাদের মধ্যে কয়েকজন নীল বিদ্রোহীও ছিলেন। এই মারফতই এ বিষয়ে অবগত হন মেঘাই। ওরা বিদ্রোহীদের সাক্ষাৎ ও সাহায্যের জন্য বাংলার উদ্দেশ্যে রওনা দেয়। শোনা যায় দেবনারায়ণ নাকি মেঘাইদের যাত্রাপালা আর্থিক সাহায্য দিয়েছিলেন। বিরূপাক্ষ এর সম্পর্কে গুপ্তচর মারফত জানতে পারে ও তাদের হত্যা করার জন্য লোক পাঠায়। পথিমধ্যে মেঘাই সহ তাদের সকলকে মৃত অবস্থায় পায় বিরূপাক্ষ লেটেল বাহিনী, কিন্তু শরীরে ছিল না কোনো আঘাতের চিহ্ন। অদূরে এক তান্ত্রিককে দেখতে পায় তারা। সে নিজেই রাঘব তান্ত্রিক নামে পরিচিত দেয়। আসলে যাত্রাক্লান্ত মেঘাইদের তৃষ্ণা নিবারণের জলে বিষ প্রয়োগ করে তাদের হত্যা করে ওই রাঘব তান্ত্রিক। কিন্তু মোটা মাথার লেঠেলদের সে বোঝাতে সমর্থ হয় যে এ এক জটিল তান্ত্রিক ক্রিয়া এবং সে তন্ত্রবিদ্যায় পারঙ্গম। রাঘব তান্ত্রিক আদপে ছিল রুদ্রকেশর পণ্ডিতের এক নিম্ন শ্রেণীর ছাত্র। অধিকার তন্ত্র মন্ত্রের প্রয়োগ করে স্থানীয় নিরীহ মানুষদের ভয় দেখিয়ে অর্থাগম ও নিয়ম শৃঙ্খলা লঙ্ঘনের কারণে যাকে আশ্রম থেকে বিতাড়িত করেন রুদ্রকেশর। এই রুদ্রকেশর পণ্ডিত ছিলেন বিভিন্ন প্রকার শাস্ত্রে মহাজ্ঞানী। তন্ত্রবিদ্যায় তার বুৎপত্তি ছিল অসামান্য, কিন্তু তিনি মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ, বগলা প্রতিঙ্গিরা, কবচ, গ্রহ বৈকুণ্য ইত্যাদির সাহায্যে মানুষের ওপর বিপত্তি ও ভয়ঙ্কর প্রভাব সৃষ্টির চিরকালই বিরোধী ছিলেন। শিষ্যদেরও এর থেকে বিরত থাকতে বলতেন।
বরং ভেষজ চিকিৎসা ও শান্তি নিরায়নের দ্বারা মানুষের কল্যাণ সাধনেই বেশি উৎসাহিত ছিলেন তিনি। ফলে তিনি ছিলেন সকলের পরম শ্রদ্ধার পাত্র। অনেকেই বিশ্বাস করত যে তিনি ব্রহ্মশক্তির কিছু অংশ নিয়ে জন্মেছিলেন। দেবনারায়ণ ভঞ্জ ছিলেন রুদ্রকেশরের ভক্ত ও স্নেহধন্য। মাঝখানেই তিনি যাতায়াত করতেন গুরুর আশ্রমে। মাঝে মাঝেই তিনি যাতায়াত করতেন গুরুর আশ্রমে। তাই বিতাড়িত হওয়ার পর দেবনারায়ণের অনুকম্পা পেতেও ব্যর্থ হয় রাঘব। সেই থেকে সে জ্বলতে থাকে প্রতিহিংসার আগুনে। রাঘব ঠিক করে নেয় যে যেন তেন প্রকারে সে নজরে আসবেই বিরূপাক্ষ দেবের, এবং তারপর তাকে কৌশলে চালনা করবেন নিজের মতো করে। বিদ্রোহীদের বিনাশ করায় খুব সহজেই রাঘব তান্ত্রিক বিরূপাক্ষ দেবের মনে জায়গা দখল করে নেয়। বিরূপাক্ষ তাকে গৃহগাভী, ধনরত্ন ইত্যাদি দানও করে। এরপর একদিন রাঘব বিরূপাক্ষকে মিথ্যা এক তথ্য দ্বারা লালায়িত করে। সে বলে দেবনারায়ণের কাছে আছে বিপুল গুপ্তধন, যা কিনা তার পূর্বপুরুষেরা ডাকাতের ছদ্মবেশে লুটপাট করে অর্জন করেছে। রাঘবের উদ্দেশ্য সফল হয়। বিরূপাক্ষ লোভ ও ঈর্ষার কাতর হয়ে পড়ে। তার উপর ব্রিটিশরাও তখন আর প্রজা বিদ্রোহের মুখোমুখি হতে যাচ্ছে না। ফলে খাজনা আদায়ের প্রথা ক্রমশই বিলুপ্তর পথে। বিপুল গুপ্তধন করায়ত্ত ছিল, আর চিন্তা কি? দুজনে মিলে ঠিক করে কাল কৌশিকী অমাবস্যার রাতে তন্ত্রবিদ্যার মাধ্যমে বেতাল জাগ্রত করে হত্যা করবে দেবনারায়ণকে, ও পরদিনই বিরূপাক্ষ আক্রমণ করবে তার প্রাসাদ। হত্যা করা হবে রুদ্রকেশরকেও। কিন্তু ভ্রষ্টতান্ত্রিক রাঘবের তন্ত্রজ্ঞান ছিল সীমিত। সে রুদ্রকেশরের কাছে বেতাল জাগরণ বিদ্যা শিখলেও বেতাল ব্যর্থ হলে তাকে কিভাবে ফেরাতে হয় সেই বিদ্যা একেবারেই জানত না। শোনা মাত্র রুদ্রকেশরের কাছে এই অনাচারের খবর পায় বিরূপাক্ষর স্ত্রী। স্বামীর ব্যভিচারে তিনি বহুদিন ধরেই বিরক্ত ছিলেন। তিনি চাইতেন না এই ভয়ঙ্কর প্রক্রিয়া ক্ষতি করুক তার সন্তানদের। রুদ্রকেশর দ্রুত দেবনারায়ণের ভবনে মা মহাকালীর পূজার ব্যবস্থা করেন। উক্ত রাতে তিনি মায়ের আশীর্বাদ ও মহা মৃত্যুঞ্জয় কবচ দ্বারা প্রিয় ভক্তকে গণ্ডিবদ্ধ ও সুরক্ষিত করেন। বেতাল ব্যর্থ হয়ে তিনি ফিরে আসে দ্বিগুণ হিংস্র হয়ে। ভর করে বিরূপাক্ষর ওপর। সেই নরপাশবিক রূপ নারকীয় হিংস্রতায় চিরে খুঁড়ে হত্যা করে রাঘবতান্ত্রিককে। কার্য পূরণ করে বেতাল বিরূপাক্ষর দেহ পরিত্যাগ করে আবার ফিরে আসে আশার বাসনা নিয়ে। কারণ অপরের ক্ষতি সাধন ও দেবীর পূজা হোম অপূর্ণ থাকায় বিরূপাক্ষ শাপিত হয় অন্তত জীবদ্দশায় নরক যন্ত্রণা ভোগের জন্য। রাঘব তান্ত্রিকের হাতে মৃত বিদ্রোহী প্রজাদের আত্মীয়রা পরদিন উন্মাদ প্রায় বিরূপাক্ষের গ্রাম ত্যাগ করতে বলে। দেবনারায়ণ ভঞ্জ শাসনভার তুলে দিতে চান বিরূপাক্ষর স্ত্রীর হাতে, কিন্তু ওনারা সপরিবারে সেই অঞ্চল ত্যাগ করেন, যাতে তাদের পরিবারে আর অভিশাপ না লাগে। জনশ্রুতিতে কথিত আছে অরণ্যে বিরূপাক্ষ মহাডামরী দেবীর সাধনা করে। দেবতাদের মতো অনেক ক্ষমতা থাকলেও তিনি ছিলেন এক উপদেবতা। দেবী সাধনায় তুষ্ট হয়ে তাকে বলেন যে তিনি আত্মা শক্তির অধীন। 10 মহাবিদ্যার মূল দেবীদের আশীর্বাদ থেকে বিরূপাক্ষ চিরবঞ্চিত তার কৃত পাপ ও অপূর্ণা পূজার কারণে। দেবী মহামায়ার আশীত বর্ণ
দেবী মহামায়ার আশীর্বাদ ধন্য রুদ্রকেশর সৌজন্যে লব্ধ বিরূপাক্ষর এই অভিশাপ তখনই খণ্ডন হতে পারে যদি সে শত নরবলি দিয়ে তুষ্ট করেন তার ডাকিনীদের। সেই থেকেই কাল কৈশিকী অমাবস্যার ওই নির্দিষ্ট তিথিতে শুরু হয় রূঢ় পিশাচ বিরূপাক্ষর নরহত্যা। অনেকে বলে 50 শতবলির পর থেকে অন্তত প্রেত জীবন প্রাপ্ত বিরূপাক্ষ নাকি ক্রমশ মায়াবী শক্তির অধিকারী হয়ে থাকে ডামরি দেবীর আশীর্বাদে। তার শিকারকে মায়াজালে আবদ্ধ করার জন্যে সেই শক্তিকে ব্যবহার করতে থাকে। অনেকেই শুনেছে যে পিশাচ মানুষকে নাকি তার প্রিয়জনের স্বরে ডাকে, অনেকটা নিশির ডাকের মতো, যেন তার প্রিয়জন বিপদগ্রস্ত। সেই ছলে পা দিলেই আর নিস্তার নেই। বিরূপাক্ষর মূল শরীর যে কি অবস্থায় বর্তমানে আছে সেটা কেউ চাক্ষুষ করেননি। আবার এটাও কথিত আছে পাপী মানুষেরাই নাকি নরপিশাচ বিরূপাক্ষর হাতে নিহত হয়। নিষ্পাপ মানুষদের নাকি স্বয়ং রুদ্রকেশর পণ্ডিত অতীত থেকে বর্তমানে এক অলৌকিক পথ দিয়ে এসে রক্ষা করে থাকেন। তিনি বিরূপাক্ষর সাধনা শেষের দিকে, এরপর সে মুক্তি পেয়ে পুনর্বার নরজীবন লাভ করবে। আবার এক অত্যাচারী শাসকের জন্ম হবে এই পৃথিবীর কোন এক প্রান্তে। শিবা, এবার ঘুমা। শিবাশিসের ক্লান্ত দু চোখ ঘুমে ঢলে পড়ে। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে ঝুমরু একটু চমকে যায়। বন্ধু রতন মুর্মু আসে বটে মাঝে সাঝে এই সময় আড্ডা মারতে। দরজা খোলে, কিন্তু কেউ নেই। বুকটা কেঁপে ওঠে ঝুমরুর। দরজা বন্ধ করতে যাবে এমন সময় তার মনে হয় কিছু একটা পড়েছিল না সামনে। ঘুরে সে দেখে দরজার সামনে নিচে পড়ে আছে একটা মোবাইল ফোন। আরে, এটা তো প্রকাশবাবুর ফোন, এখানে এলো কিভাবে? শিহরিত হয়ে মোবাইলটা তুলে নেয় সে হাতে। কল লিস্ট চেক করে ঝুমরু। সৈকতবাবুকে লাস্ট কল, প্রায় ঘন্টাখানেকের মতো। একটা ভিডিও মেসেজও এসেছে অচেনা নাম্বার থেকে। প্লে করতেই হাত পা কাঁপতে থাকে ঝুমরুর। শরীর ঠান্ডা হয়ে আসে তার। প্রকাশের ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ পড়ে আছে অরণ্যের রাস্তায়। পাশের থেকে ভেসে আসে এক পৈশাচিক জান্তব গর্জন। হঠাৎই মোবাইলটা তার হাত থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে যায়। বাতাসে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। মেঘায়ের পুতি, পাদে পা দিস না, এ মায়া। রক্ষা করো মা, তুমি তো সাক্ষাৎ জগৎ জননী। এক অপূর্ব ফুলের সুবাস নিয়ে বাতাস বয়ে যায় দীর্ঘশ্বাসের মতো। এক ভীষণ উগ্র গর্জন করতে করতে পশুটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মৃত্যু নিশ্চিত অনুভব করলাম মন্ত্র পড়ার শব্দটা একাধিক বিজাতীয় নারী কণ্ঠ থেকে ভেসে আসছে, যার উৎস জঙ্গলের গভীর অদৃশ্য অজানা কোনো জায়গা। আবছা ভেসে আসা সেই স্বরে যেন রাক্ষসে ক্ষুধা ও পিপাসার এক অপার্থিব আকুতি প্রকাশ পাচ্ছে। বুদ্ধি লোপ পাচ্ছিল আমার। হঠাৎই অনুভব করলাম আমার কপালটা ক্রমশ যেন অস্বাভাবিক রকমের উত্তপ্ত হয়ে উঠেছে, অথচ কোনো জ্বালা পোড়ার অনুভূতি হচ্ছে না। তার সাথে সাথেই আমার সাময়িকভাবে নিস্তেজ হয়ে আসা শরীর মনে যেন এক দুর্বার শক্তি তার সাথে সাথেই আমার সাময়িকভাবে নিস্তেজ হয়ে ওঠা শরীর মনে যেন এক দুর্বার শক্তি ও তার সাথে সাথেই আমার সাময়িকভাবে নিস্তেজ হয়ে আসা শরীর মনে যেন এক দুর্বার শক্তি ও সাহসের সঞ্চার হলো। মনে হলো এরকম ঘাবড়ে গেলে চলবে না, বাঁচার শেষতম চেষ্টাটুকুও করতে হবে। ওই দিন অবশ্য পরবর্তীতে এমন অনেক কিছুই করেছিলাম যা আজও ভাবলে মনে হয় বিপদে পড়লে মানুষের বুদ্ধি কমে না, বরং বাড়ে। এর বিপরীত যাদের সাথে ঘটে তারা আগত বিপদ কাটিয়ে উঠতে পারে না। পশুটা তখন অনেকটা কাছে এসে পড়েছে। একবার মনে হলো পুরো এক্সেলেটর দিয়ে গাড়ি স্টার্ট দিই, সেই শব্দ হয়তো জানোয়ারটা পালিয়ে যাবে, কারণ বাইক চালিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো দূরত্ব তখন তার ও আমার মধ্যে নেই। কিন্তু আশ্চর্য,
বেশ কয়েকবার কিক করা সত্ত্বেও গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমার আর জন্তুটার মধ্যে তখন মাত্র 10 হাত দূরত্ব। হঠাৎ সে থেমে গেল। থেমে গেল সেই শিরশিরে মন্ত্রপাঠ। সাথে কমে গেল জন্তু দানবের গর্জনের তীব্রতা। হায় চেয়ে রইল আমার দিকে। এগোচ্ছে না কেন প্রাণী? সামনেই তো তার সুলভ শিকার। আমি আবার অনুভব করলাম আমার কপালের উত্তাপ। জানোয়ারটাও যেন আমার কপালের দিকেই তাকিয়ে নিষ্ফল আক্রোশে গোনাচ্ছে। আমি ভালোভাবে দেখলাম সেই মূর্তিমান বিভীষিকাকে। জানোয়ারটার সারা শরীর কালো লোমে পরিপূর্ণ। বুকের দিকটা ধূসর, হাতে 3 ইঞ্চি আন্দাজ বড় বড় নখ। মুখটা যে ঠিক কোন পশুর মতো বুঝতেই পারলাম না। তবে ব্যাঘ্র বা নেকড়ে 2 প্রজাতির সাথেই কিছু সামঞ্জস্য রাখে। চোখ দুটো পুরোটা উগ্র রক্তিম, নেই কোনো তারারন্ধ্র। আবার তার সোজা মেরুদণ্ড হাঁটার ভঙ্গি গরিলা বা এপ জাতীয় প্রাণীর মতো। 2 বাহুর কঠিন স্থূল মাংসপেশি বুঝিয়ে দেয় সে কতটা অমানসিক শক্তি ধরে। মনে হলো নরকের আগুন থেকে সৃষ্টি হয়েছে এই হিংস্রতম দানবের। প্রাণী এইবার ক্ষুদ্রভাবে এদিক ওদিক তাকাতে লাগলো। একটা বড় সড়ো প্রস্তরখণ্ড পড়েছিল সামনে। অবলীলায় সেটাকে সে তুলে নিল 2 হাতে। ছুঁড়ে মারল আমাকে লক্ষ্য করে। আমি মাথা নিচু করে নিলাম তেলের ট্যাঙ্কারের কাছে। না, কিছু হলো না আমার। হলো না পাথরটা পড়ার কোনো শব্দ। মাথা তুললাম। দানবটা আফসোস ও ক্ষোভে হাত পা ছুটতে ছুটতে মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। আমার কপালটাও ঠান্ডা হয়ে এলো। এনফিল্ডে এবার একবার মাত্র কিক করতে সেটা চালু হয়ে গেল। মনে হলো এই যাত্রায় বেঁচে গেছি। চলতে চলতে দেখলাম 2 সৈন্য আমাকে থামাতে ইশারা করছে। আমি একটু স্বস্তি বোধ করলাম ও গাড়ি থামালাম। বাঙালি বলে মনে হচ্ছে আপনাকে, হাঁপাচ্ছেন কেন? কপাল তো সিঁদুর ঘামে মাখামাখি। কোথায় যাচ্ছেন? এক সৈনিক আন্তরিকভাবেই বাংলা ওড়িয়া মিশিয়ে জিজ্ঞেস করলো। বড় বিপদে পড়েছি, একটু খাবার জল হবে? বললাম আমি। একজন বোতলে জল এগিয়ে দিল। ঢকঢক করে অনেকটাই জল পান করলাম। মুখে কয়েকটা ঝাপটা জল দিতেই কিছুটা সিঁদুর মুছে গেল। হঠাৎ আবার সেই মরা পচা গন্ধ টের পেলাম। ওই সৈন্যগুলো কি কোনো গন্ধ পাচ্ছে? জাদু বলে তা কি শুধু আমারই নাকে প্রবেশ করছে? আমি রুমাল দিয়ে মুখ মুছছি, তখনই অনুভব করলাম আমার মাথার পেছনে একটা ধাতব স্পর্শ। রুমাল সরাতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সৈন্যটির হাতে উদ্যত একটা চকচকে ছুরি। বুঝলাম অপর সৈন্যটি বা সৈন্যের বেশধারী ডাকাতটা আমার মাথায় রিভলভার ঠেকিয়েছে। ছুরি হাতে তস্করটি যা বলল আর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, হাজি ডাকাতের নাম শোনোনি খোকা, যে এত রাতে জঙ্গলে বেড়াতে এসেছো? হাজি নামধারী ওই লোকটা এবার ছুরিটা ধরলো আমার থুতনির কাছে। যা আছে বামাল শুদ্ধ বের কর, আর এই বাইকটাও রেখে যাবি। এই বুফা, গাবড়ু এলো না কেন বে এখনো? গাবড়ুর 2 নাম্বার পেয়েছে মনে হয় ওস্তাদ, চলে আসবে এক্ষুনি। জবাব দিল আমার পেছনে রিভলভারধারী বুক্কা। জলদি ফোন কর, আর্মি টের পেলে মুশকিল হয়ে যাবে। আর তুই হাঁ করে কি দেখছিস বে? টাকা করি কি আছে বের কর। হাজি তার ছুরিটা নাচালো আমার সামনে। প্রকাশের সাথে 2-3 দিন থাকবো ভেবে 1000 টাকা সঙ্গে এনেছি। অবস্থা ব্যাগটা খুলতে হলো। কপাল করে যে আজ বেরিয়েছিলাম, আমার দুর্ভোগের যেন শেষ নেই আজ রাতে। হঠাৎ চোখে পড়ল পিঠে নাড়ুর কৌটো। যেন আলো জ্বলছে কৌটোটার ভেতরে। কিছুক্ষণ চেয়ে রইলাম অবাক হয়ে। বুক্কা কাউকে যেন ফোন করছে, সম্ভবত তাদের 3য় সঙ্গীকে। আমি ব্যাগ থেকে টাকা ভর্তি পার্সটা হাজির দিকে এগিয়ে দিতে যাব, এমন সময় ঘটল ঘটনাটা। জঙ্গলের ভেতর থেকে একটা কাটা হাত উড়ে আসলো আমার আর হাজির ঠিক মাঝখানে। গাবু! চেঁচিয়ে উঠল হাজি। বুঝতে পারলাম ছিন্নহস্ত ব্যক্তিটি তাদেরই 3য় জন। তারপর যে পাশবিক 3জনই শুনতে পেলাম, সেটা আমার কাছে নতুন ছিল না। 2 ডাকাত কেমন যেন বিড়ালের মতো মিলিয়ে গেল।
আচমকা কোত্থেকে একটা প্রকাণ্ড রক্তমাখা থাবা এসে বুক্কার মাথা ঘর থেকে এমনভাবে আলাদা করে দিল যেন একটা মাটির পুতুল। 3 ইঞ্চি নখযুক্ত ওই শক্তিশালী লোমশ হাতটা আমি চিনতে ভুল করলাম না। বুক্কার শরীরটা কাঁপতে কাঁপতে পড়ে গেল রাস্তায়। অন্ধকারের বুক থেকে এবার ওই দানব পশুটা পূর্ণরূপে দর্শন দিল। আবিষ্কার করলাম ওটার দাঁতে চোয়ালে তাজা রক্ত লেগে আছে। তৃতীয় ডাকাতটি যে খুব কষ্ট পেয়ে মরেছে সেটা বেশ বুঝতেই পারলাম। হতভম্ব হাজি বন্দুক বের করে গুলি চালালো জন্তুটার দিকে, কোনো ফল হলো না। জন্তুটা এক হাতে হাজিকে ধরে অপর হাতে নখ দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে ওর বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বের করতে লাগলো। সেই বীভৎস দৃশ্য, সেই মর্মবেদী মৃত্যু যন্ত্রণার বর্ণনা করা অসম্ভব। আমি হতবুদ্ধি স্থবির হয়ে দেখছিলাম সব। অনুভব করলাম আমার শরীর এবার সত্যি মৃত্যু ভয় ঠান্ডা হয়ে আসছে। আমি বাইক নিয়ে চম্পট দিলাম। মিনিট 5 চালানোর পর বাইক আবার থেমে গেল হেঁচকি তুলে। স্টার্টও নিচ্ছে না। আর মানে আবার ভেসে এলো যুগ্ম নারীর কণ্ঠের সেই গা ছমছমে মন্ত্রপাঠ। 5 সেকেন্ডের মধ্যেই মিলিয়েও গেল সেই পুতুলের শব্দ তরঙ্গ। কর্তব্য বিমূঢ় হয়ে রইলাম কিছুক্ষণ। যে কোনো সময় মৃত্যু তার ভয়ঙ্করতম রূপ নিয়ে হানা দিতে পারে। হঠাৎ অনুভব করলাম এক অপূর্ব ফুলের সুবাস। চিনতে পারছি এই গন্ধটা। হ্যাঁ, এ তো অবিকল সেই সাধু মহারাজের সাথে ভেসে আসা দৈব ঘ্রাণের ন্যায়। সঙ্গে সঙ্গে এও বুঝলাম সাধু বাবা যে সিঁদুর দিয়ে আমার কপাল চর্চিত করেছিল সেটার ফলে উত্তাপ ছড়াচ্ছিল আমার সারা শরীরে। রাস্তায় বাইক রেখে আমি সেই উৎসবের দিকে ধাবিত হলাম। ক্রমশ দূরে জঙ্গলের মাঝে দেখলাম একটি প্রদীপ জ্বলছে। আরও কাছে গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। এক প্রাচীন সুদীর্ঘ বৃক্ষের তলে পঞ্চমুণ্ডির আসন সাজানো। পূজা হোম যেন সদ্য সমাপ্ত হয়েছে, তবে কোনো বিগ্রহ চোখে পড়ল না। প্রসাদের থালায় ওটা কি? মায়ের হাতের তৈরি পিঠে নাড়ুগুলোর মতো অবিকল না? ভালোভাবে দেখে নিশ্চিত হলাম ওগুলো আমার মায়ের হাতেই গড়া জিনিস। আমার কৌতূহল হলো, ব্যাগ খুলে কৌটোটা বের করলাম। কৌটো খুলতে চোখে পড়ল পিঠেগুলো মাঝে একটা ছোট লাল কাপড়ে কিছু সযত্নে মুড়িয়ে রাখা আছে। খুলে দেখি একটু সিঁদুর আর একটি তাবিজ। নির্ঘাত সাধু মহারাজের কাছে। কি মনে হলো আমি সিঁদুরটা কপালে মেখে নিলাম, তাবিজটা ধারণ করলাম বাহুতে। হঠাৎ একটা বাইকের আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। সৈকত, সৈকত! ডেকে চলেছে সেই আরোহী। কণ্ঠস্বর আর বাইক দুটোই আমার চেনা। এ আমার ফরেস্ট রেঞ্জার বন্ধু প্রকাশ। স্বস্তি ও আশঙ্কা দুটোই অনুভব করলাম। এদিকে ব্যাক। আমি মোবাইল টর্চ দিয়ে সংকেত দিলাম। অন্ধকারের বুক চেরা সেই আলো প্রকাশ সহজেই দেখতে পেল। তোকে সুস্থ দেখে কি যে ভালো লাগছে সেটা আমি বোঝাতে পারবো না। কপালে এসব কি? প্রকাশ দৌড়ে আমার দিকে এগিয়ে এসেছি, চেঁচিয়ে উঠল, কোনো মতে টিকে আছি, বাট তুই কেন আসতে গেলি এত রাতে? ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে এই জঙ্গলে, সাক্ষাৎ মৃত্যু। লেটস গেট দ্য হেল আউট অফ হিয়ার ফাস্ট। প্রকাশ আবার চেঁচালো। আসবো না মানে? তুই জানিস কি কি হয়েছে আজ আমার সাথে? কোন একটা ভয়ঙ্কর জন্তু তোকে... প্রকাশের কথা শেষ হলো না, হঠাৎ আবার অরণ্য কাঁপিয়ে সেই এই শব্দটাই তো পেলাম তখনও। প্রকাশের কম্পমান গলা আবার থেমে গেল এক ভয়াবহ দৃশ্য দেখে। আমাদের থেকে কয়েক মিটার দূরত্বে নরকের অশুদ্ধ আগুনের মতো সেই জ্বলন্ত হিংস্র রক্তিম 2 চোখ। ধীর পায়ে এগিয়ে এলো দানবটা। আমার প্রতি এবার কোনো আগ্রহ দেখালো না সে, কিন্তু প্রকাশের দিকে সে হিংস্র লোলুপ দৃষ্টিতে তাকালো। সর্বনাশ! জন্তুটা প্রকাশকে আক্রমণ করলো। আমার বাইকে ওঠ সৈকত। প্রকাশ দৌড়াতে লাগলো বাইকের দিকে। জন্তুটা বিশাল হাত বাড়িয়ে বাইকটা অবলীলায় তুলে ফেললো। তারপর প্রবল হিংস্রতায় দুমড়ে মুচড়ে চুরমার করে দিল প্রকাশের স্বাদের পালসার। আমি হিতাহিত
জ্ঞান শূন্য হয়ে দাঁড়িয়ে পড়লাম প্রকাশ ও জানোয়ারটার মাঝখানে। নিষ্ঠুর বিরক্তি নিয়ে চাইলো আমার দিকে সেই পৈশাচিক দানব। তারপর হাতের এক ঝটকায় আমাকে পালকের মতো সরিয়ে দিল পশুটা। প্রবল বেগে প্রায় উড়ে গেলাম আমি। আমার মাথা গিয়ে লাগলো সেই প্রাচীন বৃক্ষের এক মজবুত ডালে। আমার মাথা ফেটে গেল তখনই। রক্তে আমার পুরো মুখ ও সেই ডাল ভিজে গেল। দেখলাম প্রকাশ ভোজালি হাতে লুকিয়ে আছে একটা গাছের আড়ালে, আর তাকে খুঁজে চলেছে দানবটা। হঠাৎ আমার দৃষ্টি বিভ্রম হলো কিনা জানি না, কিন্তু প্রায় অচেতন অবস্থাতেও মনে হলো সামনে অনেকটা দূরে অন্ধকারে অস্পষ্টভাবে ঘোর কৃষ্ণবর্ণের সিঁদুর আলতায় রাঙা এক নারীকে দেখতে পাচ্ছি। পরনে তার লাল পাড় সাদা শাড়ি, এলো চুলগুলো বাতাসে উড়ছে এলোমেলোভাবে, মুখে তার স্নেহ কৌতুক ও গভীর প্রশ্রয়। অরণ্যের গভীর অন্ধকার থেকেও যেন সে আমাকে ঠায় দেখে চলেছে একটানা। এটা অনুভব করলাম কিছুক্ষণ আগে যে নারী কণ্ঠের অপার্থিব কোরাস ভৌতিক এক মন্ত্র পড়ে চলেছিল, সেটা বদলে গেছে অস্ফুট উলুধ্বনিতে। যেন কোনো অদৃশ্য মহাশক্তি বাধ্য করেছে এই পরিবর্তনে। ইনি কি কোনো স্থানীয় আদিবাসী তন্ত্রসিদ্ধ মহিলা, নাকি এক অলৌকিক রমণী? এক মুহূর্তের জন্যে চিন্তা এসে বিলীন হয়ে গেল সেই বিচিত্র রমণীর সাথে। ভুল দেখলাম না তো কিছু? উলুধ্বনি ছাপিয়ে এবার এক পুরুষ কণ্ঠে যে স্তিমিত মন্ত্রপাঠ শুরু হলো, তার প্রথম কয়েক ছত্র পরিষ্কার কানে এলো আমার। গলাটাও যেন চেনা চেনা, সেই দীর্ঘকায় সন্ন্যাসী মহারাজের কণ্ঠ না? অরগচক্রে গদেষু চাপ পরিঘান সুলাম উসিন্ডম শিরা শঙ্খম সন্ডধাতিমকোরে স্ত্রীনায়ানম সর্বাঙ্গ ভূসপ্তা নীলামস্তু দূতে মৎসা পদ্মাকাশমা সেবা মহাকালিকাম নমস্তু স্থাপিতে হরো কলমাজো হন্তম মধুকৈটভ। এক অতি প্রাকৃতিক অনুভূতিতে আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। মুহূর্তের মধ্যে প্রকৃতি যেন প্রলয়ঙ্কর রকমের উত্তাল হয়ে উঠল। প্রবল ঝড়ও শুরু হলো। আকাশ ফালা ফালা করে শিহরণময় বিদ্যুতের ঝলকানি অরণ্যের নিস্তব্ধতা ও অন্ধকারকে বেআব্রু করে দিল। সেই আলোয় স্পষ্ট দেখতে পেলাম দানবটা প্রকাশকে ছেড়ে এক অস্বাভাবিক ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। প্রকৃতির ক্রুদ্ধ উন্মত্ত রোষের মুখে দাঁড়িয়ে কাতর গোঙানির আওয়াজ করতে লাগলো প্রাণীটি। কান ফাটানো আওয়াজে একটা বাজ পড়ল। সেই লেলিহান বিদ্যুৎ শিখার এমন তেজ যে আমার চোখ ঝলসে গেল এবং কানে ভেসে এলো একটা জান্তব আর্তনাদ। বাজটা পড়ার পরেও চোখে কিছুক্ষণ অন্ধকার দেখছিলাম। দৃষ্টি পরিষ্কার হওয়ার সাথে সাথেই ঝড় থেমে গেল ম্যাজিকের মতো। অবাক হয়ে দেখলাম দূরে প্রকাশ আর আমি ছাড়া জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই কোথাও। অরণ্য জুড়ে এক শান্ত স্তব্ধতা। গাছের আড়াল থেকে প্রকাশ এগিয়ে এলো আমার দিকে। কি বিভৎস জন্তু! পাঁচ পড়ার সাথে সাথেই কোথায় যেন মিলিয়ে গেল। খুব ভয় লাগছে সেটা, আবার যদি আসে। চল এবার যাওয়া যাক, কিছু হবে না আর, ক্লান্ত স্বরে বললাম আমি। মনের ভেতর থেকে যেন কেন জানি না একটা অদ্ভুত দৃঢ় বিশ্বাস উঠে আসছিল যে আমরা বিপদমুক্ত। প্রকাশ ওর জামাটা ছিঁড়ে আমার মাথায় একটা পট্টি বেঁধে দিল। চিনচিনে একটা ব্যথা হলেও সেটা সহনীয় মনে হচ্ছে এখন। ঘড়ির দিকে দেখলাম 3:30 বাজে। ভোর হতে এখনো কিছুক্ষণ বাকি। সেই অস্পষ্ট আলোয় জঙ্গল দিয়ে মূল রাস্তার দিকে যাওয়ার পথে দেখলাম শেয়ালের পাল কিছু একটা ঘিরে ধরেছে। আমরা কাছে যেতেই পালালো তারা। আবিষ্কার করলাম এক জরাজীর্ণ মৃতপ্রায় দেহ। এখনো মৃদু হৃদস্পন্দন চলছে সেই শরীরে, কিন্তু বোঝা যায় যে সেটা সামান্য কিছু সময়ের জন্য। নরকঙ্কালের ওপর যেন শতবর্ষ প্রাচীন এক পুঁতিগন্ধময় কালচে পোড়া চামড়া কোনো রকমে লেগে আছে। হাড় আর চামড়ার মাঝে শূন্যতা ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না। পক্ষী গহ্বরের চোখ বলে প্রায় কিছুই নেই। সেই গহ্বর থেকে নোংরা কিছু কীট বেরিয়ে এলো। বুঝতে পারলাম প্রকাশের বমি পাচ্ছে। দেহটা হঠাৎ আমার দিকে 2 হাত বাড়িয়ে তালু দুটো জোড়া করার একবার মাত্র চেষ্টা করলো, তবে সেটা ব্যর্থ।
তারপর পড়েও গেল। এর সাথেই চিরতরে স্তব্ধ হয়ে গেল চেনার অযোগ্য সেই প্রেত শরীর। কি দেখছিস সেটা? হোয়াট আ হরিবল স্মেল। চল। রুমাল মুখে চাপা দিয়ে বলল প্রকাশ। আমরা এগিয়ে যেতেই লুকিয়ে থাকা শিয়ালের দল প্রবল ক্ষুধা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দেহটার ওপর। রাস্তার খুব কাছাকাছি এসে আমি আকাশের দিকে তাকালাম। সূর্য উদয় হবার পথে। রাতের অন্ধকার কেটে গিয়ে আকাশে লেগেছে ভারী মন প্রসন্ন করা উজ্জ্বল কমলা আভা। সম্বর হরিণের একটা পাল সপরিবারে আমাদের পাশ কাটিয়ে চলে গেল। রাস্তায় উঠেই আমাকে পেছনে বসিয়ে বাইকে স্টার্ট দিল প্রকাশ। এতক্ষণ আপনারা শুনছিলেন সৌম্যদীপ বড়ালের লেখা ভৌতিক রাইড। গল্পে সৈকত ও বক্কুর কণ্ঠে রাহুল, প্রকাশ ও বক্তার কণ্ঠে অরিন্দম, শিবাশিস ও ঝুমরুর কণ্ঠে মনীষ, সাধু এবং সৈন্যরূপী হাজি ডাকাতের কণ্ঠে অর্ঘ্য এবং ঝুমরুর স্ত্রীর কণ্ঠে আমি সময়তা। সম্পূর্ণ গল্পটির পরিচালনায় ও রূপদানে রাহুল, পোস্টার ডিজাইনের প্রীতি, ধ্বনি পরিকল্পনায় অরিন্দম। আমাদের চ্যানেল গল্পে উল্লিখিত অন্ধবিশ্বাস, কুসংস্কার ও তন্ত্রবিদ্যাকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আশা করি শ্রোতা বন্ধুরা এই গল্পটিকে নিছক মনোরঞ্জন হিসাবেই গ্রহণ করবেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের বৃহস্পতিবার একটি নতুন গল্প নিয়ে। স্টে সেফ।